ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা দেখো আলোচনায় আসছি জটিল যৌগের কার্যকারী পারমাণবিক সংখ্যার নিয়ম। এর আগে দেখো আমরা জটিল যৌগ এবং লিগ্যান্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে দুটো ক্লাসে যথারীত সহজভাবে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেগুলো ভালো করে খেয়াল করেছো, পড়া তৈরিও করেছো। আজকে আসছি দেখো আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল আর কার্যকারী পারমাণবিক সংখ্যার নিয়ম। প্রথমেই দেখো এই যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা কার্যকারী পারমাণবিক সংখ্যা অর্থাৎ EAN, এইটা আমরা আগে কি জেনে নিই। কার্যকারী পারমাণবিক সংখ্যাটা কি বলছে? বলছে কোনো একটা জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর চারিপাশে বা কেন্দ্রীয় পরমাণুর অধিকৃত যতগুলি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার কার্যকারী পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো একটা জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কতগুলো ইলেকট্রন থাকবে? তার নিজের যে ইলেকট্রন, অর্থাৎ সে পারমাণবিক অবস্থায় থাকলে পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে সমান, বা আয়নিত অবস্থায় থাকলে যতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে সেই ত্যাগ করার পরে অবশিষ্ট যে ইলেকট্রনগুলো আছে সেগুলো, এবং লিগ্যান্ড থেকে যতগুলো ইলেকট্রন পেয়েছে সেই ইলেকট্রন, এই দুই প্রকার ইলেকট্রনের সমষ্টি হচ্ছে কার্যকারী পারমাণবিক সংখ্যা বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। তাহলে কার্যকারী পারমাণবিক সংখ্যাটা কি? যে জটিল যৌগে বা কমপ্লেক্সে যৌগে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা ও লিগ্যান্ড থেকে পাওয়া মিন্স ওই যে অসমযোজী বন্ধনের জন্য যে কেন্দ্রীয় পরমাণুকে লিগ্যান্ডগুলো ইলেকট্রন দান করে সেই ইলেকট্রন, অর্থাৎ লিগ্যান্ড থেকে পাওয়া ইলেকট্রনের সংখ্যার সমষ্টি, ইলেকট্রনের সংখ্যার সমষ্টি। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? দেখো যে EAN কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা, সেটা কি হতে পারে? যদি পারমাণবিক অবস্থায় থাকে তাহলে সেটা Z, যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে মাইনাস কি বলতে পারি? অক্সিডেশন নাম্বার, প্লাস কি বলতে পারি? যে লিগ্যান্ডের দান করা ইলেকট্রন, এইটা। তাহলে এইটাকে সাধারণভাবে আমরা কি বলতে পারি? Z মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু, এবার দেখো লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন দান করে। প্রতিটা লিগ্যান্ড তার কোঅর্ডিনেশন সংখ্যা অনুসারে, অর্থাৎ প্রতিটা কোঅর্ডিনেশন নাম্বার জন্য দুটো করে ইলেকট্রন পায়। আবার বলছি, প্রতিটা কোঅর্ডিনেশন নাম্বার বা প্রতিটা অসমযোজী বন্ধনের জন্য দুটো করে ইলেকট্রন দান করে, বা কেন্দ্রীয় পরমাণু দুটো করে ইলেকট্রন পায়। তাহলে যতগুলো ইলেকট্রন কোঅর্ডিনেশন বন্ড হবে বা তার কোঅর্ডিনেশন নাম্বার যত হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু CN। এটাই হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। পরমাণু ক্রমাঙ্ক মাইনাস অক্সিডেশন নাম্বার ইন্টু 2 ইন্টু কোঅর্ডিনেশন সংখ্যা হয়েছে। এবার দেখো তোমাদের এইখানে একটা কথা বলে দিই, কোনো বইতে এটাও থাকতে পারে যে EAN সমান Z মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু লিগ্যান্ড। এইটা বলছে এই সমীকরণটাও ঠিক হবে কখন? যদি শুধুমাত্র এটা মোনোডেন্টেড হয়, অর্থাৎ মোনোডেন্টেড লিগ্যান্ড হলে দুটো করে ইলেকট্রন দান করবে। কিন্তু যদি লিগ্যান্ডগুলো বাইডেন্টেড হয়ে যায় তখন কিন্তু এই সমীকরণটা ভ্যালিড হচ্ছে না।
সেই জন্যে সরাসরি, কারণ বাইজেন্টেড লিগ্যান্ড হলে কি হবে, তাদের প্রতিটা লিগ্যান্ডের কোঅর্ডিনেশন নাম্বার বা প্রতিটা লিগ্যান্ড কী করবে, দুটো করে ইলেকট্রন জোড়, মোট 4টে ইলেকট্রন দান করবে, দুটো করে জোড় দান করবে। প্রতিটা লিগ্যান্ডের জন্য কোঅর্ডিনেশন নাম্বার হবে 2, ঠিক আছে। সেই জন্য তাকে যদি আমি শুধু লিগ্যান্ডের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে দিলে বাইজেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার পাবো না। সাধারণভাবে আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার ধরে করি তাহলে সেখান থেকে আমরা সহজে বের করতে পারবো। তাহলে এইটা গেল দেখো তোমাদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এবার দেখো এখানে তাহলে কার্যকারী পারমাণবিক সংখ্যার নিয়মটা কি? এই নিয়মটা অনেক প্রাচীন নিয়ম, বিজ্ঞানী সিজউইক এই নিয়মটার প্রচলন চালু করেন, কিন্তু বর্তমানে যদিও এই নিয়মটার অনেক ব্যতিক্রমও দেখা যায়, প্রযোজ্যতাও অনেক কমে গেছে, তবু আমাদের এইটা করে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে তোমাদের বলে দেব। বলছে দেখো সিজউইক কি বলেছেন, যে কোনো অ্যাটমের সাধারণ টেন্ডেন্সি কি? সাধারণ টেন্ডেন্সি হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পাওয়া। তাহলে জটিল যৌগ করছে যে কেন্দ্রীয় পরমাণুগুলো, সেই কেন্দ্রীয় পরমাণুগুলো স্বাভাবিক টেন্ডেন্সি বা প্রবণতা কী হবে, তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পাওয়া। এটাই হচ্ছে কার্যকারী পারমাণবিক সংখ্যার নিয়ম। এবং কোনো যৌগে যদি কেন্দ্রীয় পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের, বেশিরভাগই আমরা দেখব যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পাবে, অর্থাৎ এই ইএন এইটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের সঙ্গে সমান হবে, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো পাবে। এবং সেটাই আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হবে, কিন্তু তার ব্যতিক্রমও আছে। ও নিকটতম তাহলে সিজউইক কি বললেন, যে প্রতিটা পরমাণুর, সেটা জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা এখানে শুধু জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু দিয়েই বলবো, অর্থাৎ জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর স্বাভাবিক প্রবণতা তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো অর্জন করা। যদি সে অর্জন করতে পারে তাহলে সেটা অধিক সুস্থিত হবে। অর্থাৎ জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর সাধারণ প্রবণতা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করা, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করা। এবং এইটা অর্জন করলে অধিক সুস্থিত হয়। হয়েছে, নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করলে অধিক সুস্থিত হয়। তাহলে দেখো অর্জন করলে সুস্থিত হয়, তাহলে অর্জন করেনি এরকম মৌলও থাকবে, সেটাও একটু বলে দিই আগে, তারপরে দেখব যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো পাচ্ছে নাকি। এখানে দেখো এই নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়। কার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়? বলছে যদি 1 নম্বরে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে তার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। 2 নম্বর বলছে D8 বিন্যাসের আয়নের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি D8 হয় বা কেন্দ্রীয় আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়নের, এটা মনে রাখবে কিন্তু, আয়নের D8 ইলেকট্রন বিন্যাসযুক্ত আয়নের ক্ষেত্রে আয়নের ব্যতিক্রম
দেখা যায়। হয়েছে? তাহলে এদের ক্ষেত্রে যখন ব্যতিক্রম দেখা যায় এরা কি হবে? কম কম স্থায়ী। সেই জন্য দেখবে কখনো কখনো এরকম কোশ্চেন থাকতে পারে, আমরা এখানে ব্যাখ্যা করব যে FeCN হোল 6 4+ ও FeCN হোল 6 4+ না 4- 3- এর মধ্যে কোনটি অধিক স্থায়ী? হয়েছে? অর্থাৎ এই যে দুটো আয়ন FeCN হোল 6 এবং FeCN হোল 6 4- FeCN হোল 6 3- এদের মধ্যে কোনটি অধিক স্থায়ী সেটা আমরা এই EAN দ্বারা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখন দেখা যাক EANগুলি। ব্যতিক্রমটা খেয়াল রাখবে, এই ব্যতিক্রমগুলো খেয়াল রাখবে এই কারণেই বলছি, তোমাদের কখনো কখনো কোশ্চেন দেয় যে এই যৌগটা EAN ফলো করেছে নাকি, বা এর ক্ষেত্রে EAN সম্পূর্ণ হয়েছে নাকি। তাহলে সেখানে আমরা যদি এই কাঠামো দেখি সহজেই আমরা ওর EAN গণনা না করেই এদের বলে দিতে পারবো যে এরা EAN রুল ফুলফিল করেছে কি না। যেমন দেখো প্রথমেই যেটা আসছি ওইটাই ব্যাখ্যা করি। FeCN হোল 6 4- FeCN হোল 6 3-। দেখো এদের ক্ষেত্রে EAN ইকুয়াল টু এর অ্যাটমিক নাম্বার 26 মাইনাস অক্সিডেশন নাম্বার। এখানে দেখো অক্সিডেশন নাম্বার বের করা তোমাদের এর আগে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে দেখো CN 6- তার মধ্যে 4- বাইরে, অতএব এটা +2। তাহলে 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার কত 6। তাহলে কত হচ্ছে দেখো 26 24 প্লাস 12 36। কার কাঠামো? ক্রিপ্টন। তাহলে এটা EAN ফলো করেছে। এটার ক্ষেত্রে দেখো EAN এর ক্ষেত্রে একই 26। এখানে দেখো অক্সিডেশন নাম্বার কত হবে এটার ক্ষেত্রে -3 প্লাস 2 ইন্টু 6, তাহলে কত হবে 35। হয়েছে? এবার দেখো তাহলে এটা EAN ফলো করেনি, তাহলে এটা অধিক সুস্থিত। অধিক সুস্থিত। এবার দেখো তো একটা জিনিস আমি যেটা বলেছিলাম ফলো করবে কি করবে না, এর ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত 26 - 2 24, অর্থাৎ জোড় ফলো করেছে। এর ক্ষেত্রে দেখো 26 - 3 23 অড বিজোড়। তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে এটা ফলো করছে না। CO NH3 হোল 3 Cl3। এটার ক্ষেত্রে দেখো EAN কোবাল্ট। এর ক্ষেত্রে দেখো তোমাদের কেন্দ্রীয় পরমাণুর ধারণা এবং তার পারমাণবিক ক্রমাঙ্কগুলোর ধারণা যথেষ্ট থাকা দরকার। কোবাল্ট, কোবাল্টের ক্ষেত্রে দেখো কত কোবাল্ট আয়রন কোবাল্ট নিকেল, তাহলে কোবাল্ট কত 27 মাইনাস অক্সিডেশন নাম্বার কত এর ক্ষেত্রে দেখো অ্যামোনিয়া পোষম Cl3Cl-, তাহলে +3 অর্থাৎ -3 প্লাস 2 ইন্টু 6, তাহলে কত হচ্ছে দেখো 27 - 3 24 36, অর্থাৎ ফলো করছে।
আচ্ছা কিউপে অ্যামোনিয়াম সালফেট আয়নের ক্ষেত্রে দেখি Cu NH3 হোল 4 2+, এর ক্ষেত্রে কি হবে EN, দেখো কপার কত 29, এবার দেখো 29 অক্সিডেশন নাম্বার কত 2, তাহলে -2 কারণ অ্যামোনিয়া পশম, প্লাস তোমার কত হচ্ছে 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার কত 4, তাহলে এখানে দেখো কত হয়ে যাচ্ছে 27 আর 8 35, অর্থাৎ ফলো করছে না। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলে দিই, আমি যে সেকেন্ড ব্যতিক্রম নিয়মটা বলছিলাম দেখো D8 আয়নের ক্ষেত্রে আয়নের, তবে এখানে মনে রাখবে শুধু D8 আয়নের না, D8 এর সঙ্গে কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, এইটা কমপ্লিট হলে D8 আয়ন কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে তাদের ক্ষেত্রে তোমার কি হবে এক্সেপশন তোমার, অর্থাৎ EM এর রুল ফলো করবে না, এইটাই কোঅর্ডিনেশন নাম্বার 4টা তখন উল্লেখ করা হয়নি। আচ্ছা এইটা দেখো ব্যতিক্রম হয়েছে, কেন ব্যতিক্রম হয়েছে এখানে দেখো বিজোড় ইলেকট্রন 27, আর একটা দেখো FeCO হোল 5, এর ক্ষেত্রে দেখো FeCO হোল 5 EAN এফেক্টিভ অ্যাটমিক নাম্বার Fe 26 মাইনাস অক্সিডেশন নাম্বার দেখো কার্বন মনোঅক্সাইড পশম, তাহলে অক্সিডেশন নাম্বার 0 ইন্টু 5 ইন্টু 2, এই হ্যাঁ, বা যেটা আমরা লিখছিলাম 2 ইন্টু 5, তাহলে কত হচ্ছে দেখো 26 আর 10 36 ক্রিপ্টন। আরেকটা দেখো PtCl6 4-, এখানে কত হবে প্লাটিনাম কত 78 মাইনাস অক্সিডেশন নাম্বার দেখো 6টা ক্লোরিন 6টা মাইনাস, তাহলে বাইরে 4টে মাইনাস, এটা +2, তাহলে 2 প্লাস হচ্ছে কত 2 ইন্টু 6 কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 76 অর্থাৎ 86 রেডনের ফলো করছে। তাহলে এখানে দেখলাম কিছু কিছু ক্ষেত্রে ফলো করছে, কিছু কিছু ক্ষেত্রে ফলো করছে না, হয়েছে। এবার দেখো এর ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করতে পারি, এবার আসছি দেখো এই অ্যাপ্লিকেশন অফ EN, অর্থাৎ EN এর আমরা কি প্রয়োগ করতে পারি। প্রথম আসছি দেখো যৌগের স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়, এটা দেখো অলরেডি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, প্রথম কোশ্চেনটাই দিয়েছিলাম যে FeCN হোল 6 4- আর FeCN হোল 6 3-, এদের মধ্যে কোনটা অধিক স্থায়ী, বা তোমাদের বলেছি যে অন্য যৌগেরও যদি আমাদের তুলনা দেয় তাহলে সেক্ষেত্রে যাদের EN ফুলফিল করবে, রুল মেনে চলবে, তারা অধিক স্থায়ী হবে, যারা মেনে চলবে না তারা কম স্থায়ী হবে। আর কি বলছি কার্বনিল যৌগের সংকেত নির্ণয়। আচ্ছা এই সংকেত নির্ণয়ের আগে তোমাদের আর একটা উদাহরণ দেবো, যেটা আমি দ্বিতীয় ব্যতিক্রমের ক্ষেত্রে বলেছিলাম, দেখো এই উদাহরণটা দিয়ে রাখি, অর্থাৎ D8 এর যে উদাহরণ, ধরো NiCl হোল 4 2-, এখানে দেখো নিকেল কেন্দ্রীয় পরমাণু যে নিকেল 2+, অর্থাৎ নিকেল 2+, এর ক্ষেত্রে 3d8 ইলেকট্রন বিন্যাস, তাহলে এইটা আমাদের ফুলফিল করার কথা নয়। তাহলে দেখা যাক এর ক্ষেত্রে EAN কত হবে, নিকেলের কত 28 মাইনাস অক্সিডেশন নাম্বার 2 প্লাস 2 ইন্টু 4 কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে দেখো 26 প্লাস 8 অর্থাৎ 34, ঠিক আছে। তাহলে এটা EN কে ফলো করছে না, দেখে নিয়েছো তোমরা,
অর্থাৎ D8 সিস্টেমের আয়ন 4 কোঅর্ডিনেশন নাম্বার হলে তোমার EAN রুলকে ফলো করবে না। হয়েছে? এবার আসছি দেখো কার্বনিল যৌগের সংকেত নির্ণয়। বলছে দেখো এই কার্বনিল যৌগগুলো কি করে? কার্বনিল যৌগগুলো এই EAN রুলকে খুব ভালোভাবে ফলো করে। তাহলে ভালোভাবে ফলো করে মানেই এদের যে যৌগগুলো হবে তার কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত হবে? অবশ্যই পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান। তাহলে সেইখান থেকে দেখো আমরা তোমার এদের সংকেত নির্ণয় করে দিতে পারবো। যেমন ধরো তোমাদের যদি কোশ্চেন দেয় যে Fe ও ক্রোমিয়ামের কার্বনিল যৌগের সংকেত নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব? ধরে নিই যে Fe এক সংখ্যক কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে FeCO হোল X যৌগ গঠন করবে, এইটা। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার EAN কত হবে? Feর কত? 26, অক্সিডেশন নাম্বার কত? 0 প্লাস কোঅর্ডিনেশন নাম্বার কত? 6, প্রতিটা লিগ্যান্ডের জন্য দুটো, তাহলে 2x। এইটা সমানে কি হবে? যেহেতু এরা তোমার কার্বনিল যৌগের এই EA কে ফলো করবে, তাহলে এর ক্ষেত্রে অবশ্যই হবে পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বা এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো, অর্থাৎ 36। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? দ্যাট ইজ x সমান 5। তাহলে এর ক্ষেত্রে সংকেত কি হয়ে যাচ্ছে? FeCO হোল 5। ঠিক একইভাবে যদি দেখে নিই ক্রোমিয়াম এক সংখ্যক কার্বনিলের সঙ্গে কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে CrCO X যৌগ গঠন করছে। তাহলে এর ক্ষেত্রে EAN ইকুয়াল টু ক্রোমিয়াম কত? 24 প্লাস অক্সিডেশন নাম্বার 0, কারণ কার্বন মনোক্সাইড পোষম, প্লাস 2 ইন্টু X সমান 36, পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কত হয়ে যাচ্ছে? 2x সমান 36 মাইনাস 24 বা x সমান 6। তাহলে এর ক্ষেত্রে তোমার সংকেত হয়ে যাচ্ছে কি? CrCO হোল 6। তাহলে এখান থেকে দেখো তোমরা EAN অর্থাৎ তোমার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা কার্যকারী পারমাণবিক সংখ্যাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তার প্রয়োগটাও বুঝেছো। যদি কোনো জায়গায় অসুবিধে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখান থেকে দেখো কোশ্চেন আসতে পারে, যেটা বললাম, ওই যে স্থায়িত্ব দিতে পারে বা এরকম বলে দিতে পারে কোনো একটা মৌলের তার কার্বনিল যৌগের সংকেত কি হবে, বা বলে দিতে পারে তোমার কি আছে যে এই যৌগটা যদি তোমার কি আছে, আরেকটা জিনিস খেয়াল করবে, বলে দিতে পারে যে এই যৌগটা যদি তোমার EAN কে ফলো করে তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে। দেখো এখানে যখন আমরা এই যে এক্সটা প্রকৃতপক্ষে আমরা কোঅর্ডিনেশন সংখ্যা বের করেছি, বা EAN বের করার যে রুলটা আমরা বললাম Z মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু CN কোঅর্ডিনেশন নাম্বার, এইটা যেটা বলেছি। এখন যদি আমাদের বলে দেয় যে তোমার EAN কে ফলো করছে, তাহলে আমরা বুঝতেই পারবো এটা কী হবে? পরবর্তী মৌলের নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো, এর জায়গায় আমরা x বসিয়ে দিলেই তার কোঅর্ডিনেশন সংখ্যা পেয়ে যাব, কারণ এটা সমানে কি হবে? পরবর্তী মৌলের ইলেকট্রন কাঠামো। তাহলে এইভাবে আমরা এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যাও যে কোনো যৌগের ক্ষেত্রে বের করে দিতে পারবো এই EAN প্রয়োগ করে। এখান থেকে কোশ্চেন আসে, তোমরা এটাকে ভালো করে তৈরি করবে।